বিএনপি জনগণের ম্যান্ডেট দেয়া যে গণভোট, যে জুলাই সনদ, সেই সনদের সাথে প্রতারণা শুরু তো করেছেই, তাদের যে 31 দফা সেটার সাথেও তারা প্রতারণা করা শুরু করেছে। তাদের দলীয় যে 31 দফা, তার প্রথম দফা হচ্ছে তারা সংবিধান সংস্কার কমিশন তৈরি করবে, কিন্তু তাদের মন্ত্রী ওই সংসদে দাঁড়িয়ে বলে যে এই বাংলাদেশে নাকি সংবিধান সংস্কার সম্ভব নয়, শুধুমাত্র সংশোধন করা সম্ভব। তাহলে আপনারা আপনাদের প্রথম দফায় যে দিয়েছেন আপনারা সংবিধান সংস্কার কমিশন করবেন, সেই সংস্কারটা আপনারা কিভাবে করবেন এটা একটু বলে যান। তারা তাদের জায়গা থেকে প্রতারণা শুরু করেছে। তাদের ওই 31 দফাতে দেয়া রয়েছে তারা দুদককে নিরপেক্ষ করবে, তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করবে, তারা গুমের বিচার করবে, তারা দুর্নীতির বিচার করবে। কিন্তু তাদের জায়গা থেকে আমরা দেখছি এই মানবাধিকার, এই গুম কমিশন, এই দুদকের যে কমিশন, প্রত্যেকটার সংস্কারের যে অধ্যাদেশ সেগুলো বাতিল করার জন্য তারা সুপারিশ করেছে। যারা কাগজে কলমে বলে এক কথা, মুখে বলে এক কথা, আর কাজে করার সময় করে আরেক কথা, তাদেরকে কি বলে? তারা এই নির্বাচনের পরে 1.5 মাস যেতে না যেতে এই কাজগুলো করা শুরু করেছে। শুধুমাত্র জনগণের ভোট নামক আমানতের সাথে এই প্রতারণা করার জন্য তাদেরকে জনগণের আর ভোট দেওয়া উচিত হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা বিবেক বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আমরা কোনো আবেগের কথা বলতে আসি নাই। আমরা চাই কিনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হোক? আমরা চাই কিনা বিএনপি আসার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে তাদের দলীয় চাটুকারদেরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া শুরু করেছে? এর মধ্য দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের মান নষ্ট করে বিশ্ববিদ্যালয়ে রাজনীতিকে প্রাধান্য দিয়ে দেশের শিক্ষার মান ধ্বংস করার অপচেষ্টা শুরু করেছে। ওই শিক্ষকরা, উপাচার্যরা যতটা না শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করবে, তার চেয়ে বেশি দলকে সন্তুষ্ট করে কিভাবে পরে এমপি হওয়া যায় সেই তোষামোদি করা শুরু করবে। শিক্ষার মান বাড়বে না কমবে? এরপরে বিএনপি নাকি দেশের অর্থনীতি ঠিক করবে, খুবই ভালো কথা, কিন্তু তারা এমন একজন গভর্নরকে নিয়োগ দিয়েছে যেই গভর্নর তাদের জায়গা থেকে নিজেই একজন ঋণ খেলাপি, যেই গভর্নর একজন গার্মেন্টস ব্যবসায়ী, যেই গভর্নর তাদের দলীয় নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য, যেই গভর্নর নিজেই ঋণ খেলাপি, যে তার ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করতে পারে না, সে আমার দেশকে কিভাবে মুক্ত করবে? তাহলে এই ধরনের দলীয় লোকদেরকে যারা নির্বাচনের পর ক্ষমতায় আসতে না আসতেই এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসায়, তাদের দিয়ে দেশের উন্নতি কি সম্ভব? সম্ভব না। আপনাদেরকে আহ্বান করি, অনেক লম্বা কথা বলা যেত, শুধু এইটুকু আহ্বান করি, যারা এই নির্বাচনে বিজয়ী হওয়ার পরে স্থানীয় নির্বাচন দ্রুত না দিয়ে নিজেদের হারু যারা এমপি তাদেরকে, বঞ্চিত দুর্নীতিবাদ যারা তাদের নেতাকর্মী তাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে আবার লুটপাটের রাজ্য তৈরি করে, তারা কোনোদিন আমাদের দেশের জন্য যোগ্য সরকার হইতে পারে না। আপনাদেরকে আহ্বান করি, তারা ভোট ইঞ্জিনিয়ারিং করেছে এটা যেমন বলি, একবার ভুল করেছি আর কিন্তু ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দেওয়া যাবে না। তারা করেছে এটা যেমন তাদের দোষ, আমরা করতে দিয়েছি এটা আমাদের দুর্বলতা, আমরা আটকাইতে পারি না এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা কি এটা হইতে দিব? এটা কি আর হইতে দিব? জান চলে যাবে। ভোট শুরু হওয়া থেকে ফলাফলের শীট হাতে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা ব্যালট গণনা করে তারপর স্বাক্ষর করে সেই ভোট কেন্দ্র থেকে বের হইতে হবে। পরিশেষে আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে একটা আহ্বান জানাই, দয়া করে কোন দলের
কর্মকর্তা কর্মচারী হবেন না, দয়া করে সরকারি দলের চাটুকার হবেন না, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হন। তাহলেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, তাহলেই আমরা মুক্তি পাবো। অন্যথায় বাংলাদেশ যদি আবার পিছনে ফিরে যায়, 1 সাল থেকে 6 সালের দিকে ফিরে যায়, শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশের জন্য এটাতে ভুগতে হবে এবং আমি আপনি কেউ আমরা রেহাই পাবো না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের এই বগুড়ার মানুষ, এই সচেতন পৌরসভা সদরের মানুষ সচেতনভাবে সব যোগ্য মানুষদেরকে ভোট দিবে, যেখানে নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই ভালো হবে। খালি নেতাটা ভালো আর কর্মীরা লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব, জমি দখল, যত ধরনের অপকর্ম আছে সব করে, ওই ধরনের নেতা দিয়ে কোনো লাভ নাই। পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই উপনির্বাচনে বগুড়া 6